এভরিবডি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিউশনস কর্নারে তোমাদেরকে আরও একবার স্বাগত। আজকের ভিডিওটার থাম্বনেল এবং টাইটেল দেখে তো বুঝে গেছো যে আজকের ভিডিওটা কাদের জন্য এবং কি টপিকে। আজকের ভিডিওটা হচ্ছে এসএসসি 26 ব্যাচদের জন্য। আমি যখন ভিডিওটা করতে বসতেছি আমার খুব নস্টালজিক ফিলিংস কাজ করতেছে, কারণ কয়েক মাস আগেও আমার লাইফের এরকম একটা ফ্রেজে ছিলাম যেখানে এসএসসি একটা পরীক্ষা, একটা ভয়ের বিষয়, রেজাল্টটা ম্যাটার করে। আবার টেস্ট পরীক্ষার সময় দুর্গাপূজার পরপরই টেস্ট পরীক্ষা শুরু হয়েছিল কয়েকদিন গ্যাপে। তো সব কিছু মিলেই পুরো একটা জীবনের মনে হচ্ছে ওলট পালট। আমি তো যখন আমাদের এসএসসি পরীক্ষা পিছানো শুরু করে তখন তো আমি জাস্ট বলতেছিলাম ভগবানকে যে জাস্ট মানে আমি যেন আজকে ঘুম থেকে উঠে কালকে যেন দেখি এসএসসি পরীক্ষা। কারণ এই পরীক্ষা যত পিছাই মনের মধ্যে ভয় তত বেশি কাজ করে। আমি এত বেশি প্রেশারে ছিলাম যে আমি জাস্ট বলতেছিলাম যে মানে দরকার হলে একদম ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে যেন পরীক্ষাটা শুরু হয়। বাট পরে তো আমরা দেখলাম যে এপ্রিল মাসে পরীক্ষাটা হয়েছে। যাই হোক, আমাদের বিষয় বাদ, আমি আজকে কথা বলতে এসেছি এসএসসি 26 ব্যাচদের জন্য। আমার মনে হয় এই এই জিনিসটা শুধুমাত্র আমার ওপিনিয়ন আমি শেয়ার করতেছি। আমাদেরকে টিচাররা, পেরেন্টসরা, ফ্যামিলি মেম্বার্সরা অনেক রকমের গাইডলাইন্স দেয় বা সাজেশন দেয়। বাট আমার মনে হয় যে তুমি যে কাজটা করতেছো বা করতে যাবা তার আগে সেই কাজটা যে মানুষগুলো অলরেডি করে ফেলছে, অর্থাৎ তোমার সিনিয়র্সরা, যেমন 2026 সালে তোমরা এসএসসি পরীক্ষা দিচ্ছ, ঠিক আছে? এখন 2014 সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছে বা 2015 সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছে তাদের থেকে গাইডলাইন্স ও সাজেশন নেওয়ার থেকে আমার মনে হয় এর আগের বছর 2022 সালে যারা এসএসসি দিয়েছে আর 2024-25-এ যারা এসএসসি দিয়েছে তাদের থেকে গাইডলাইন্স বা সাজেশন নিলে সেটা বেশি কাজে লাগে। এটা আমার ক্ষেত্রে হয়েছিল। আমি 2025 সালে এসএসসি ব্যাচ ছিলাম, and আমি ম্যাক্সিমাম 2024-2023 সালের যে সিনিয়র্সরা আমাদের ছিল তাদের থেকে আমি গাইডলাইন্স নিয়েছি, তাদের থেকে আমি সাজেশন নিয়েছি। সো এটা অনেক হেল্প করে। আহ, যদি আমি জানি না আমার ভিডিওটা তোমাদের হেল্প করবে নাকি, বাট আমি একদম আমার দেখা বা আমার এক্সপিরিয়েন্স করা জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করবো। সবাই বলে যে টেস্ট পরীক্ষার রেজাল্ট দিয়ে নাকি এসএসসি পরীক্ষায় তোমার কি প্রিপারেশন সেটা যাচাই করা যায়। সবার আগে বলে রাখি, কথাটা একদম ভুল কথা। টেস্ট পরীক্ষায় যখন তোমাদের রেজাল্ট দিবে তোমাদের মনে হবে আত্মাটা শরীরের বাইরে বের হয়ে আসতেছে, মানে এত টেনশন কাজ করবে, ঠিক আছে? যারা একটু বেশি সিরিয়াস স্টুডেন্ট তাদের কথা বলছি, যারা সবসময় চিল থাকে তাদের কথা আলাদা। সো টেস্ট পরীক্ষায় যখন রেজাল্ট দেবে তখন তোমরা দেখবা যে অনেক ভালো ভালো স্টুডেন্টরা এত কম নাম্বার পাইছে যে এটা আসলে অবিশ্বাস্য ব্যাপার। আবার অনেক মানে একদম রোল নংয়ের শেষ সারির যে স্টুডেন্টরা তারা অনেক ভালো নাম্বার পাইছে, তাদের রোল নং অনেক কাছে চলে আসছে। আর যাদের থেকে আমরা সবসময় ভালো রেজাল্ট আশা করি, ভালো নাম্বার আশা করি, তারা খুব কম পাইছে। এই জিনিসটা আই থিঙ্ক প্রত্যেক বছরের টেস্ট পরীক্ষায় এই জিনিসটা হবেই প্রত্যেকটা স্কুলে আমার জানা মতে। আমাদের সিনিয়র্সরাও এই জিনিসটা ফেস করছে অ্যান্ড আমরাও জিনিসটা ফেস করছি। এর পিছনে যে ফ্যাক্টটা কাজ করে বলে আমার মনে হয়েছে যে আহ, যারা ভালো স্টুডেন্ট তারা যেন নিজেদের এই টেস্ট পরীক্ষার রেজাল্টে তারা স্যাটিসফাইড না হয়ে তারা যেন আরও স্ট্রং প্রিপারেশন নেয় এবং বোর্ড এক্সামে যেন আরও ভালো করে। এবং যারা শেষ সারির স্টুডেন্ট তারা যেন নিজেকে অযোগ্য বা তারা যেন এটা মনে না করে যে আমার দ্বারা হবে না, বা আমি বোর্ড পরীক্ষায় ভালো রেজাল্ট এমনিও করবো না অমনও করবো না, আমি পড়াশোনা না করি। এই জিনিসটা, সো ওই শেষ সারির স্টুডেন্টরা যখন ভালো রেজাল্ট করবে তখন তাদের মধ্যে একটা কনফিডেন্স কাজ করবে, তখন তারা পড়াশোনা করবে, তাদের ভালো রেজাল্ট করার একটা ইচ্ছা জন্মাবে। আর যারা প্রথম সারির স্টুডেন্ট খারাপ রেজাল্ট করেছে তারা আরও স্ট্রং প্রিপারেশন নিবে। সো মোদ্দা কথা হচ্ছে সবার রেজাল্টই ভালো হবে। আই থিঙ্ক এই ফ্যাক্টর টেস্ট পরীক্ষার রেজাল্টের ক্ষেত্রে কাজ করে। আর পরীক্ষায় এই রেজাল্টটা দেয় শুধুমাত্র হচ্ছে তোমার যেন বোর্ড পরীক্ষায় তোমার রেজাল্ট আরও বেশি ভালো হয়, তুমি আরও স্ট্রং প্রিপারেশন নাও সেই জন্য। বাট আমার ক্ষেত্রে আমি যা মনে হলো আমার যে এটা ম্যাক্সিমাম সময় উল্টা কাজ করে। কারণ যখন একজন ভালো স্টুডেন্ট সে দেখতেছে তার রেজাল্টটা খারাপ আসছে এবং টেস্ট পরীক্ষার মতো একটা পরীক্ষা যেখানে 2-3 মাস পরেই এসএসসি পরীক্ষা বা এসএসসির একটা প্রেশার চলে, তখন সে তার কনফিডেন্স লুজ করে অনেক বেশি, তার তখন একটা টেনশন, একটা এনজাইটি তার মধ্যে কাজ করে। এবং যখন সে ভালো স্টুডেন্টটা দেখতেছে যে তার রেজাল্টটা তেমন ভালো আসে নাই তখন ফ্যামিলি প্রেশারও
অনেক বেশি বেড়ে যায়। পরীক্ষার পরপরে তোমরা যাদের ফ্যামিলি তোমাদের পড়াশোনার জীবনও খেয়াল রাখে নাই, তুমি কি পড়তেছো না পড়তেছো, কোন টিচারের কাছে পড়তেছো, কিভাবে পড়তেছো, কোনো মাথা ঘামাই নাই এতদিন, তারাও দেখবা, তাদের ফ্যামিলিও দেখবা এই টেস্ট পরীক্ষার পর এমন প্রেশার দিবে যে তোমার মনে হবে যে ভাই মানে আমি জাস্ট যাবো গা কোনোখানে, আমার দু চোখ যেখানে যাই আমি যাবো গা, এরকম একটা ফিলিংস আমার কাজ করবে, আমি বলতেছি। টেস্ট পরীক্ষায় যখন এরকম অবনতি ঘটে রেজাল্টের, আমি বলতেছি না যে সবার অবনতি ঘটবে, বাট অবনতি ঘটবেই, ফার্স্ট ক্যাপ্টেনেরও অবনতি ঘটে ম্যাক্সিমাম ক্ষেত্রে। সো তখন যখন তোমাদের ফ্যামিলি প্রেশার বাড়বে, তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট 10 থেকে 12 ঘন্টা পড়ার জন্য একটা রুটিন করবা, ইউটিউবে সার্চ দিবা যে 10 থেকে 12 ঘন্টা কিভাবে পড়া যায়, এবং এটা তোমার জীবনের আরও একটা সবচেয়ে বড় বোকামি। কারণ হচ্ছে তুমি এক লাফে কখনো গাছে উঠতে পারবা না, ঠিক তেমনই তুমি যখন ধরো 3-4 ঘন্টা পড়ো বা 5-6 ঘন্টা পড়ো, সেখানে এক লাফ থেকে তুমি 10-12 ঘন্টা পড়তে পারবা না, এটা সম্ভব না। তুমি যদি পড়তে চাও তাহলে তোমাকে প্রত্যেক দিন আধা ঘন্টা করে করে পড়ার যে সময় সেটাকে বাড়াতে হবে। একদিন তুমি যদি 2 ঘন্টা পড়ো, নেক্সট দিন তুমি 10 ঘন্টা পড়লে দেখবা পরের এক সপ্তাহ তুমি আর পড়তেই বসতেছো না, কারণ তুমি ডিমোটিভেটেড হয়ে যাচ্ছ, তোমার ভালো লাগতেছে না রুটিনটা। সো এই ক্ষেত্রে কোনোভাবেই, আমি টেস্ট পরীক্ষায় খারাপ রেজাল্ট করছি, আমাকে আমার ফ্যামিলির প্রেশার দিচ্ছে, ফ্যামিলির কটু কথা অনেক শুনবা, এটার জন্য প্রস্তুত থাকো আগে থেকেই। সো এটা এটা এইসব জিনিস ফেস করে কোনোভাবে 10 থেকে 12 ঘন্টা মানে পড়তে বসে রুটিন করা যাবে না। যদি 10 থেকে 12 ঘন্টা পড়তে অভ্যস্ত থাকো, অনেকে আছে 9-10 বা ক্লাস 8 থেকেই মোটামুটি 10 থেকে 12 ঘন্টা অনেক স্টুডেন্ট পড়াশোনা করে। তো ওরকম যদি তোমারও অভ্যাস থাকে যে তুমি পড়তে পারবা 10 থেকে 12 ঘন্টা, তাহলে ইটস তোমার ম্যাটার এটা। বাট যদি তোমার অভ্যাস না থাকে তাহলে কোনোভাবেই 10 থেকে 12 ঘন্টা পড়তে বসে রুটিন করা যাবে না, অথবা ইউটিউবের সার্চে দিয়েও দেখা যাবে না, এটা কোনো ফল বয়ে আনতে পারে বলে আমার মনে হয় না। তাহলে এখন বলি যে কি করা যাইতে পারে, সেটা হচ্ছে তোমার যদি প্রাইভেট টিউটর বা কোচিংয়ে সেরকম প্রেশার না থাকে, তাহলে তুমি যেটা করতে পারো, একদিনে 4টা থেকে 5টা সাবজেক্ট তুমি রাখবা, টু ডু লিস্ট বানাবা যে আমাকে এই 4টা থেকে 5টা সাবজেক্ট পড়তে হবে, ঠিক আছে? এবার 4টা থেকে 5টা সাবজেক্টের মধ্যে সব যে গ্রুপ সাবজেক্ট রাখবা বা সব যে জেনারেল সাবজেক্ট রাখবা এমনটা না। তুমি যদি 2টা গ্রুপ সাবজেক্ট পড়ো, তুমি 2টা জেনারেল সাবজেক্ট পড়বা। বা তুমি যদি মনে করো যে আমার গ্রুপ সাবজেক্ট অনেক বেশি আগাই গেছে, আমার জেনারেল সাবজেক্ট একদমই শেষ হয়নি, তখন তুমি কি করতে পারো, তখন তুমি হচ্ছে 3টার মতো জেনারেল সাবজেক্ট রাখবা, একটা গ্রুপ সাবজেক্ট রাখবা। যদি তোমার কোচিং বা প্রাইভেট টিউটরের প্রেশার না থাকে, ঠিক আছে, তুমি যদি সারাদিন মোটামুটি ফ্রি থাকতে পারো বা তোমার যদি হাতে সময় থাকে সেলফ স্টাডি করার, সেক্ষেত্রে আমি বলতেছি 4 থেকে 5 সাবজেক্ট রাখবা। কিন্তু এটা মাথায় রাখতে হবে, যে কটা সাবজেক্টে তুমি রাখতেছো, তুমি যদি মনে করো একদিনে তুমি 2টা সাবজেক্ট পড়বা, তার মানে তোমার মাথায় এটা থাকতে হবে ওই 2টা সাবজেক্ট আমি খুব ভালো মতো পড়বো, যাতে করে এসএসসির সময় আমি শুধুমাত্র রিভিশন দিয়ে বা চোখ বুলাই যাইতে পারি। এসএসসির সময় ট্রাস্ট মি, তুমি কোনো পড়া শেষ করার সময় পাবা না, পারবা না, তোমাকে তুমি যা পড়ছো টেস্ট পরীক্ষাতে দেখবা সেগুলো তুমি জাস্ট রিভিশন দিয়ে চলে যাচ্ছ, রিভিশন দিয়ে চলে যাচ্ছ, এসএসসির সময় পড়া হয় না। আমি নিজেও এসএসসির সময় কিছুই পড়িনি, আমি জাস্ট যা পড়ছি আমি রিভিশন দিছি, এটাই। আর তোমাদের যদি আমার মতো প্রাইভেট টিউটর কোচিংয়ের প্রেশার থাকে, যেমন আমাদের স্কুলে টানা 3 মাস মডেল টেস্ট হয়েছে, তোমাদের যখন টেস্ট পরীক্ষা শেষ হবে তোমরা দেখবা যে তার কয়েকদিন পর থেকে মডেল টেস্ট শুরু হবে, একদম এসএসসির আগ পর্যন্ত এই মডেল টেস্টটা চলবে। আমি জানি না সব স্কুলে এটা হয় নাকি, বাট আমাদের স্কুলে টানা 2 থেকে 3 মাস মডেল টেস্ট হয়েছিল। এবং আমি এমন ছিলাম যে আমি মডেল টেস্ট দিয়ে আসছি, দুপুর 2টা বাজে, 2টা করে একদিনে 2টা করে সাবজেক্টের পরীক্ষা থাকতো। সো দেখা গেল যে আমি একদিনে পরীক্ষা দিয়ে আসছি দুপুর 2টা বাজে, তারপর আমি উদ্ভাসে ভর্তি হয়েছিলাম। আমি লাস্ট 3 মাস উদ্ভাসে পড়েছিলাম শুধুমাত্র পরীক্ষা দেওয়ার জন্য, এই টপিকেও আমি আসবো। তো তারপর 2টা থেকে আমি উদ্ভাসে পরীক্ষা দিতে যাইতাম, 3টা সাড়ে 3টার দিক থেকে আমি উদ্ভাসে বের হয়ে যেতাম উদ্ভাসের জন্য। উদ্ভাসে পরীক্ষা দিয়ে আসতে আসতে আমার কখনো 7টা বাজতো, কখনো 8টা বাজতো, কারণ 3 ঘন্টার পরীক্ষা হইতো। তো ওইটা শেষ করে আমি যখন বাসে আসতাম তখন 8টা সাড়ে 8টা বাজে আমার আবার প্রাইভেট টিউটর আসতো। প্রাইভেট টিউটরের পড়া শেষ করে আমি ফ্রি হইতে হইতে 10টা থেকে 10:30 বা 11টা এরকম বেজে যেত। আর তখন আমার শরীরে কোনো এনার্জি থাকতো না, আমি জাস্ট শুয়ে থাকতাম। সো আমার পক্ষে 4-5টা সাবজেক্ট পড়া সম্ভব ছিল না। আমি যেটা করতাম সেটা হচ্ছে, সারাদিন আমি যেই যে পরীক্ষাগুলো দিচ্ছি, স্কুলের পরীক্ষা, আমার কোচিংয়ের পরীক্ষা, আমার প্রাইভেট টিউটরের পড়া, আমি সেগুলো খুব ভালোভাবে শেষ করতাম। আলটিমেটলি সেগুলো তো আমার সিলেবাসেরই পড়া, তো আমি সেগুলো খুব ভালোভাবে শেষ করতাম। আর রাতের বেলা আমি হচ্ছে একটা সাবজেক্ট কিংবা 2টা সাবজেক্ট নিজে সেলফ স্টাডি করতাম,
এক্ষেত্রে তোমরা যদি সময় না পাও, যে কোচিং আছে, প্রাইভেট টিউটর আছে, স্কুল আছে, সবকিছু ম্যানেজ করে সময় পাচ্ছ না, তাহলে তোমরা হচ্ছে একদিনে 2টা থেকে 3টা সাবজেক্ট রাখতে পারো। কথা হচ্ছে সাবজেক্ট কম পড়বা, সাবজেক্টের ভিতরে যে পড়াগুলো আছে সেগুলো বেশি পড়বা। কারণ বললাম যে তোমার টু ডু লিস্ট সাজাবা হচ্ছে 2টা জেনারেল সাবজেক্ট, একটা গ্রুপ সাবজেক্ট, অথবা 2টা গ্রুপ সাবজেক্ট, একটা জেনারেল সাবজেক্ট, এভাবে করে তোমাদের টু ডু লিস্টটা সাজাবা। এক্ষেত্রে টু ডু লিস্ট সাজানোর ক্ষেত্রে আরেকটা জিনিস মাথায় রাখবা, একটা যদি তোমার থিওরিক্যাল সাবজেক্ট হয়, 2টা ম্যাথমেটিক্যাল সাবজেক্ট নিবা। আর যদি 2টা থিওরিক্যাল সাবজেক্ট হয়, একটা ম্যাথমেটিক্যাল সাবজেক্ট নিবা। তিনোটাই যদি থিওরিক্যাল সাবজেক্ট নাও বা তিনোটাই যদি ম্যাথমেটিক্যাল সাবজেক্ট নাও, তোমার কনস্টিটিউশন ব্রেক কিন্তু খুব সহজে হয়ে যাবে। সো শুরুতে যেটা বলছি, টেস্ট পরীক্ষার রেজাল্ট দেখে কখনোই নিজের এসএসসি পরীক্ষার প্রিপারেশন যাচাই করতে যাবা না। তাহলে যখন তুমি দেখবা যে টেস্ট পরীক্ষায় ওরকম একটা সিনারিও ক্রিয়েট হয়েছে যেখানে ভালো স্টুডেন্টরা খারাপ নাম্বার পাইছে বা শেষ সারির স্টুডেন্টরা ভালো নাম্বার পাইছে, তখন খুব সহজেই তুমি তোমার কনফিডেন্স হারাই ফেলবা। এবং যখন তুমি পড়তে বসবা, জিনিসটা আমার ক্ষেত্রে অনেক বেশি হয়েছে, আমি যখন পড়তে বসতাম, আমি যদি 2 ঘন্টা পড়ি, আমি 1.5 ঘন্টা শুধুমাত্র টেনশনই করতাম যে আমি এসএসসিতে কী করবো, আর বাকি আধা ঘন্টা আমি পড়তাম। মানে এরকম ছিল আমার ব্যাপারটা, যেটা কখনোই করা যাবে না। তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, তুমি টেনশন করলে কখনোই ভালো রেজাল্ট আনতে পারবে না। তোমাকে যেটা করতে হবে সেটা প্র্যাকটিস, প্র্যাকটিস করো। এখন এখন তো পড়ার সময় নাই, এখন তো প্র্যাকটিস করার সময়। যত প্র্যাকটিস করবা মনে করবা তোমার প্রিপারেশন তত বেশি স্ট্রং হচ্ছে। বাট যারা আর কি এখনো প্র্যাকটিসের ওই পর্যায়ে যাইতে পারে না, যাদের এখনো সিলেবাস বাকি, তারা খুব মনোযোগ দিয়ে সময় নিয়ে সিলেবাসটাকে তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করো, বেসিক বুঝে বুঝে পড়ার চেষ্টা করো। তাহলে আমার মনে হয় তোমাদের ভালো রেজাল্ট করার যে সম্ভাবনা সেটা অনেকটুকু বেড়েছে। টেস্ট পরীক্ষার পরে যে কাজটা তোমাদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়, এবং আমি ভাগ্যিস ভালো কাজটা করেছিলাম, যার কারণে আমি ভালো ফলও পেয়েছি। তো সেই গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ, একদম 5 স্টার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পরীক্ষা দিতে হবে। প্রাইভেট টিউটরের কাছে বা স্কুলের কাছে না, কোনো আলাদা কোচিং সেন্টারে ভর্তি হও, যে কোনো কোচিং সেন্টারে যেখানে নিয়মিত পরীক্ষা নিচ্ছে, ওরকম কোনো কোর্সে বা ব্যাচে ভর্তি হও যেখানে তোমার এসএসসির আগ পর্যন্ত তোমার থেকে শুধু পরীক্ষা নেবে। ওই বা নিজে নিজে ঘরে পরীক্ষা দেওয়ার থেকে কোচিং সেন্টারে তুমি যখন সব স্টুডেন্টের মাঝখানে বসে প্রশ্ন হাতে নিয়ে পরীক্ষা দিবা, তোমার এসএসসি পরীক্ষার হলে যাওয়ার যে ভয়, যে এসএসসি পরীক্ষাতে যাচ্ছি আমি হলে, অনেকে কি করে এসএসসির হলে গিয়ে টেনশনেই সব শেষ করে দেয়, যেমন আমি করছিলাম। আমার এসএসসি এক্সপিরিয়েন্সের ভিডিওগুলোতে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। যদি এখনো কেউ না দেখো, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব আমার এসএসসি এক্সপিরিয়েন্সে, তাহলে তোমরা বুঝতে পারবা যে নার্ভাস থাকলে কি বিপদটা না হয় পরীক্ষার হলে। সো তোমাদের ওই জিনিসটা যেন তোমরা কাটিয়ে উঠতে পারো, তোমাদের জন্য নার্ভাস না লাগে, সেজন্য সবার মাঝে যখন তোমরা ডেইলি পরীক্ষা দিতে থাকবা, প্রশ্নের স্ট্র্যাটেজি সম্পর্কে তো তোমার একটা ধারণা হয়ে যাবে। সবার মাঝে পরীক্ষা দিলে তোমার নার্ভাসও কম লাগবে, এবং যেটা বেশি হবে, তোমার হাতের লেখা খুব ফাস্ট হবে। আমরা দেখি ধর্ম, তারপরে বাংলা ফার্স্ট পেপার, সমাজ, এগুলোর ক্ষেত্রে আমাদের টাইম ম্যানেজ করতে খুব অসুবিধা হয়, যেগুলো অনেকটুকু লেখা লিখতে হয় সেজন্য। সো যখন তুমি বারবার পরীক্ষা দিবা, বারবার পড়াগুলো তোমার রিভিশন হবে, তুমি লিখতেছো, তখন তোমার হাত অনেক বেশি ফাস্ট হবে, এবং পরীক্ষার সময় তোমাকে নাম্বার ছেড়ে আসতে হবে না, সব কিছু তুমি সুন্দর মতো আনসার করে আসতে পারবা। বিষয়টা যদি বলি, আমি এসএসসি পরীক্ষার 3 মাস আগে হচ্ছে উদ্ভাসে ভর্তি হয়েছিলাম। উদ্ভাসে ছিল হচ্ছে একদিন পর পর পরীক্ষা ছিল, একদিন পর পর পরীক্ষা। সো বলতে গেলে একটা ভালো প্রেশারে ছিলাম, পড়ালেখার মধ্যে ছিলাম। স্কুলের পরীক্ষা বা প্রাইভেট টিউটরের কাছে পরীক্ষা দেওয়ার থেকে কোচিংয়ের পরীক্ষা দেওয়াটা আমি এটাই সাজেস্ট করি। তার কারণ হচ্ছে আহ, যখন পরীক্ষার রেজাল্ট খুব ভালো আসবে, তুমি অনেক বেশি খুশি হবা যে আমার এই সাবজেক্টের উপরে আমার অনেক ভালো একটা নাম্বার আসছে, দ্যাট মিনস এই সাবজেক্টটার এই টপিকটা আমি খুব ভালো মতো বুঝছি, পরীক্ষার হলে আমি এখান থেকে খুব ভালো মতো আনসার করব। তখন তোমার ধারণা এটা হবে যে পরীক্ষাতে তুমি কোন কোন অধ্যায় থেকে আনসার করলে ভালো করতে পারবা। সো কোন কোন অধ্যায় তুমি খুব ভালো পারো, এটাও কিন্তু তুমি কোচিংয়ে পরীক্ষা দেওয়ার সময় যখন রেজাল্ট পাবা তখন বুঝতে পারবা। ধরো আমার ক্ষেত্রে কেমিস্ট্রিতে খুব ভালো রেজাল্ট হতো আমার, ফিজিক্সে খুব বাজে রেজাল্ট হতো, ঠিক আছে। সো আমার এইটা একটা ইমাজিনেশন তো ক্রিয়েট হয়েছিল যে আমি এসএসসিতে কেমিস্ট্রিতে ভালো করব, বাট ফিজিক্সে আমার বেসিকে সমস্যা আছে। জিনিসটা আমি যখন পরীক্ষা দিচ্ছিলাম কন্টিনিউয়াস, তখন আমি বুঝতে পেরেছিলাম। আমার ক্ষেত্রে কিন্তু জিনিসটা হয়েছিল, কেমিস্ট্রিতে আমি 96 পাইছিলাম, আর ফিজিক্সে আমার A+ মিস হয়েছে। সো
এটাই আর কি, তুমি যখন পরীক্ষা দেওয়া শুরু করবা তখন তুমি বুঝতে পারবা যে কোন সাবজেক্টে তুমি অনেক ভালো করতে পারো আর কোন সাবজেক্টে তোমার এখনো বেসিক ক্লিয়ার হয়নি। তোমার মনে হবে যে নাম্বার কম আসতেছে সেই সাবজেক্টগুলোতে আরো বেশি ফোকাস করো। আর যে সাবজেক্টগুলোতে ভালো নাম্বার আসতেছে সেগুলো সারাদিনের একটা প্র্যাকটিসের মধ্যে রাখো, তাহলে হয়ে যাবে। খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, অনেক বেশি এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। এই ক্ষেত্রে তোমাদেরকে আমি বলি, তোমরা যে টু ডু লিস্টটা সাজাবা, 2টা সাবজেক্ট 3টা সাবজেক্ট বা 4টা সাবজেক্ট দিয়ে যে টু ডু লিস্টটা সাজাবা, যেই যেই সাবজেক্টগুলো তোমরা রাখবা সেই সাবজেক্টে তোমরা পড়বা। সেই সাবজেক্টে সৃজনশীল বা জ্ঞানমূলক বা অনুধাবনমূলক বা ম্যাথমেটিক্যাল হলে ম্যাথমেটিক্যাল সব কিছু তোমরা পড়বা। সাবজেক্টগুলো যখন সব পড়া শেষ হয়ে যাবে একটা ব্রেক নিবা। একটা ব্রেক নিয়ে তারপরে আবার হাতে 2 ঘন্টা বা 1.5 ঘন্টা সময় নিয়ে বসবা। বসে শুধু যেই সাবজেক্টগুলো টু ডু লিস্টে রাখছো সেগুলোর এমসিকিউ প্র্যাকটিস করবা, শুধুমাত্র এমসিকিউ প্র্যাকটিস করবা। এমসিকিউ প্র্যাকটিস করা শেষ হয়ে গেলে তোমাদের পড়া শেষ, একদম সব পড়া শেষ করে ওই সাবজেক্টগুলোর এমসিকিউ প্র্যাকটিস করতে বসবা। সব সাবজেক্ট, মানে শুধু যে আমি ম্যাথমেটিক্যালি দুর্বল সেজন্য আমি ম্যাথের সাবজেক্টের এমসিকিউ প্র্যাকটিস করব, বা আমি আইসিটি ওই টুকটাক আইসিটি পারি, আইসিটি আমার এমসিকিউ প্র্যাকটিস করতে হবে না, এই জিনিসটা করা যাবে না। সব সাবজেক্টের এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। টু ডু লিস্টটা যেহেতু সাবজেক্টটা তোমরা একটা রুটিন করে রাখবা, তো সেই অনুযায়ী ওই সাবজেক্টের সব পড়া যখন শেষ হয়ে যাবে একদম লাস্টে গিয়ে তোমরা এমসিকিউ প্র্যাকটিস করতে বসবা। কারণ এমসিকিউ প্র্যাকটিস করতে একটু যেহেতু সময় লাগে, তো দেখা গেল তোমরা যদি পড়ার মাঝখানে এমসিকিউ প্র্যাকটিস করা শুরু করো, নেক্সট সাবজেক্ট পড়ার জন্য তোমার আর কনসেন্ট্রেশন কাজ করবে না, তোমার টায়ার্ড লাগবে, মাথা ব্যথা করবে, এই কাজগুলো হবে। তো সেজন্য সব পড়া শেষ করে ফেলো, তারপরে একটু ব্রেক নিয়ে এমসিকিউ, শুধুমাত্র তখন এমসিকিউ প্র্যাকটিস করবা, কোনো থিওরিক্যাল পড়াশোনা তখন করবা না। এভাবে করে রুটিনটা সাজাবা, আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারতেছি। আর তোমাদের হয়তোবা টেস্ট পেপার সবার কেনা শেষ, আমি আসলে শিওর না, সবাই হয়তোবা কেনা শেষ। টেস্ট পেপারের একদম পিছনের দিকে দেখবা স্কুল বোর্ড ওরকম অনেকগুলো এমসিকিউ দেওয়া আছে। তো একদিনে 200-300 এমসিকিউ কখনোই প্র্যাকটিস করতে যাবে না। সাবজেক্টের যে টেস্ট পেপার আছে সেখানে পেছনে জাস্ট একটা পৃষ্ঠা একদিন প্র্যাকটিস করবা। সাপোজ ধরো বায়োলজির কথা যদি বলি, বায়োলজিতে 25টা এমসিকিউ থাকে একটা পেজে। সো ওই 25টা এমসিকিউ একদিন প্র্যাকটিস করবা। আবার দেখা গেল সমাজের ক্ষেত্রে, বিজিএস এর ক্ষেত্রে 30টা থাকে, সো ওই একটা পেজে 30টা এমসিকিউ একদিন প্র্যাকটিস করবা। তুমি যখন টেস্ট পরীক্ষার পর থেকে একদম এসএসসির আগ পর্যন্ত প্রতিদিন এভাবে টু ডু লিস্ট করে করে এমসিকিউ প্র্যাকটিস করা শুরু করবা প্রত্যেকটা সাবজেক্টের, তাহলে তুমি দেখবা যে এসএসসির আগে গিয়ে তোমার টেস্ট পেপারের পেছনের যে স্কুল বোর্ডগুলো দেওয়া থাকে সব করা শেষ। এমসিকিউর ক্ষেত্রে তোমাদেরকে আরও একটা টিপস আমি শেয়ার করি, আশা করি টিপসটা তোমাদের অনেক বেশি কাজ দিবে। সেটা হচ্ছে, যখন তোমরা এমসিকিউ প্র্যাকটিস করা শুরু করবা তখন কোন স্কুল বা কোন বোর্ডগুলো ফার্স্টে করবা, ঠিক আছে? এটা বলি, ফার্স্টে তো আমাদের যে বোর্ডগুলো থাকে, চিটাগাং বোর্ড, সিলেট বোর্ড, রাজশাহী বোর্ড, এগুলো আমরা শেষ করে ফেলবো। এগুলো করার পর দেখবা অনেক স্কুল দেওয়া আছে, অনেক স্কুলের এমসিকিউ দেওয়া আছে। তো তোমরা কিভাবে শুরু করবা, সরকারি স্কুল অ্যান্ড কলেজ টাইপসের যেই মানে স্কুলগুলো আছে এমসিকিউ, সেগুলো প্রথমে প্র্যাকটিস করবা। ওখানে তোমরা দেখতে পাবা মাইলস্টোন, তারপরে ভিকারুন্নেসা, হলিক্রস, এরকম অনেক টপ স্কুলগুলো আছে। সেগুলো না শুরুতেই প্র্যাকটিস করবা না, শুরুতে সরকারি স্কুলগুলো দিয়ে প্র্যাকটিস করা শুরু করবা। এবার যখন তুমি দেখতেছো তোমার অনেকগুলো প্র্যাকটিস করা শেষ, তোমার এই এমসিকিউর গুলো তুমি অনেক ভালো পারতেছো, খুব তাড়াতাড়ি ফার্স্ট তুমি প্র্যাকটিস করতে পারতেছো, আনসারগুলো বের করতে পারতেছো, তখন তুমি হচ্ছে ভিকারুন্নেসা, তারপর হলিক্রসের মতো যে স্কুলগুলো আছে সেগুলোর এমসিকিউ হচ্ছে প্র্যাকটিস করবা। কারণ আমি বলি, যখন প্রথম প্রথম এমসিকিউ তুমি সলভ করতে যাবা, তুমি দেখবা তুমি টাইমের মধ্যে তো করতে পারতেছোই না, অনেক এমসিকিউ তুমি সলভই করতে পারবা না। 25টা এমসিকিউর মধ্যে দেখা গেলো 8টা থেকে 9টা তুমি সলভ করতে পারছো হাতে ধরে, বাকিগুলো তুমি আন্দাজে দেখাচ্ছ, এরকম অনেক হবে। তো সেই ক্ষেত্রে তুমি যদি শুরুতেই হলিক্রস বা ভিকারুন্নেসার মতো স্কুলগুলোর এমসিকিউতে হাত দাও, তুমি আসলে পারবা না। তো এতে করে তোমার আরও খারাপ লাগা কাজ করবে যে তুমি এমসিকিউ পারতেছো না, তোমার প্রিপারেশন হয়তো ভালো না। সেই জন্য প্রথমে সরকারিগুলো থেকে করবা, তারপর তুমি যখন এমসিকিউ প্র্যাকটিস করতে পারতেছো তখন একটু অ্যাডভান্স লেভেলে যাবা। অ্যাডভান্স লেভেলে বলতে এই ভিকারুন্নেসা, হলিক্রসের মতো স্কুলগুলোর এমসিকিউ শিট প্র্যাকটিস করবা। তখন পরীক্ষায় সচরাচর ওরকম আহামরি কোয়েশ্চেন যেহেতু করে না, সব সারির স্টুডেন্ট যেন আনসার করতে পারে সেরকম কোয়েশ্চেন করে। তো সেজন্য তোমারও টার্গেট থাকবে প্রথমে যেন তোমার বেসিকগুলো ক্লিয়ার হয়, তারপর তুমি
অ্যাডভান্স লেভেলে যাবা। ঠিক অনেকেই বলে যে শুধু সরকারি স্কুলগুলো প্র্যাকটিস করে যাইতে, হলি ক্রস, বিকারুন্নেসা এই স্কুলগুলোর যেহেতু প্রশ্ন একটু কঠিন আসে সেগুলো যেন প্র্যাকটিস না করে, ওগুলো তো কঠিন আসে, ওগুলো বোর্ড এক্সামে আসবে না, এরকম অনেকে বলে। বাট এটা ভুল কথা তো করবা, কারণ বেসিক জানার সাথে সাথে অ্যাডভান্স লেভেলও কিন্তু আমাদেরকে জানতে হবে, আমাদের প্রিপারেশন নিতে হবে। আমি আমার অ্যাকাউন্টে তোমাদের জন্য আপলোড দিয়েছিলাম যে তোমরা কি টপিকে ভিডিও চাও, যারা তোমরা এসএসসি 26 ব্যাচ আছো। তোমরা ম্যাক্সিমামই বলেছো বিজিএস এর জন্য তোমাদের জন্য একটা ভিডিও দিই। তোমাদের ম্যাক্সিমামের বিজিএস এর প্রবলেম, কারণ তোমরা সায়েন্সের স্টুডেন্টদের আজীবন বিজিএস এর প্রবলেম থাকে। সো আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি খুব সহজ ভাষায় তোমাদেরকে বিজিএস এর গাইডলাইন দিতে। আজকের ভিডিওটা শুধুমাত্র ছিল যে টেস্ট পরীক্ষার পরে তোমরা এসএসসির জন্য কীভাবে প্রিপারেশন নেওয়া শুরু করবা। আর এছাড়াও আমার অ্যাকাউন্টে বায়োলজি, তারপর হচ্ছে ম্যাথমেটিক্সের উপরে অলরেডি ভিডিও আপলোড দেওয়া আছে, তোমাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। আর তোমরা যদি বিজিএস ছাড়াও অন্য কোনো বিষয়ের ভিডিও চাও, যারা এসএসসি 26 ব্যাচ আছো, তারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব তোমাদেরকে হেল্প করার জন্য। সো আশা করি আজকের ভিডিওটা আমি তোমাদের বোঝাতে পেরেছি, তোমাদের কিছুটা হলেও উপকার হবে। টেস্ট পরীক্ষার পরপরই এভাবে পড়া শুরু করো। আমি তোমাদেরকে কথা দিচ্ছি, তোমাদের এসএসসি পরীক্ষার আগে দেখবা খুব স্ট্রং একটা প্রিপারেশন হয়ে গেছে, তোমাদের কনফিডেন্স লেভেল অনেক বেড়ে গেছে। ঠিক আছে, সো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওটাতে প্লিজ একটা লাইক করতে ভুলবে না, কমেন্ট করে তোমার মতামত জানাতে ভুলবে না, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আমার চ্যানেল টিউশনস কর্নার। দেখা করে নিব তোমাদের সাথে নেক্সট কোনো একটা এসএসসি 26 ব্যাচ রিলেটেড ভিডিওর সাথে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর হ্যাঁ, পজিটিভ থাকবা। আজকের মতো টাটা, বাই বাই।